শুল্কনীতির বিষয়ে পদক্ষেপ জানিয়ে ৪৮ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা। আলাদা চিঠি দিবে বাণিজ্য মন্ত্রণালয়। দুইটা চিঠি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু কাল। অংশ নেবে ৪০ দেশের উদ্যোক্তারা। মার্কিন শুল্কনীতির বিপরীতে নতুন সুযোগ সৃষ্টির আশা। ভারতের নতুন ওয়াকফ আইন আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি, বলছে বিএনপি। মুসলিম স্বার্থ রক্ষায় পুনর্বিবেচনার আহ্বান। যে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিবে দুদক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পেরেই পদত্যাগে বাধ্য হন জিওলে। দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। জুলাই গণহত্যার বিচারে প্রস্তুত একাধিক মামলা। চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে ২ মামলায় অভিযোগপত্র জমা। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৭২ আইনজীবীকে কারাগারে প্রেরণ, ১১ জনকে জামিন। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। মার্কিন নতুন শুল্কনীতির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানাতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশটিতে ২টি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর অংশীজনের সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট প্রস্তাবনায় একমত হওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। এছাড়া আমদানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে পর্যালোচনা সভা শেষে এইসব কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে ৩৭% শুল্ক আরোপের বিষয়ে পর্যালোচনা করতে রোববার বিকেলে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো জানাতে ট্রাম্পকে সরাসরি চিঠি দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর আরেকটি চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনায় একমত হয়েছেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলো খুঁজছি, আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ। এদিকে বৈঠকের পর সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনায় স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে, এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। এরকম একটি চিঠি এখান থেকে যাবে। বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে উদ্ভূত পরিস্থিতিতেও সুযোগ বের করার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
আগামীকাল শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে এই সম্মেলনে দেশে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে বলে আশা করছে সরকার। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিপরীতে এই সম্মেলন রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি করবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। তো অলরেডি অনেক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশি বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সম্মেলনে 40টি দেশের বিনিয়োগকারীরা অংশ নেবে, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠান। হতে পারে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি। বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। মার্কিন নতুন শুল্ক নীতির বিপরীতে রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ তৈরির আশাও করছে বিডা। বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা, সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। বিনিয়োগ সম্মেলনে দেশের 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপি আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ। ফলে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের অর্থ ছাড়ে আশাবাদী সরকার। রোববার সকালে নিজ দপ্তরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশটি উচ্চ শুল্ক আরোপ করলেও রপ্তানিতে বড় কোনো প্রভাব পড়বে না। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য সরকারের সংস্কার অগ্রগতি পর্যালোচনা করতে ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে রোববার সকালে সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট। সরকার শর্ত পূরণের চেষ্টা করছে জানিয়ে আগামী জুনে ঋণের অর্থ পাওয়ার আশাবাদ জানান অর্থ উপদেষ্টা। এটা আশাবাদী, ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব 19 তারিখে, তারপরে ওরা মে জুনের দিকে মিটিং হলে তখন আমরা এই রিভিউর উপরেই তাদের রিকমেন্ডেশন। তিনি আরো বলেন, আইএমএফ জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, তবে রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরো পদক্ষেপ নিতে হবে। চলতি মাসে সংস্থাটির সদর দপ্তরে যাওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সারসাইজ করে বাকি ডিটেইল জিনিসগুলো দেখবে। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না। ইউএস এর সাথে আমাদের তেমন কিছু হবে না। আমরা খুব বেশি পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা এটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। জানান, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটি থেকে আমদানি করা পণ্যের বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া পোশাক রপ্তানিতে একক বাজারের উপর নির্ভরশীলতা কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গেল মাসে দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে মার্চে দেশে এসেছে $329 কোটি, যা দেশের ইতিহাসে যে কোনো মাসের সর্বোচ্চ।
রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, মার্চে দেশে রেমিটেন্স এসেছে $329 কোটি, দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 40,138 কোটি টাকা। এর আগে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি রেমিটেন্স পায় $264 কোটি এসেছিল গেল বছরের ডিসেম্বরে। ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি বলে মনে করে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারত সরকারের প্রতি আইনটি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে দলটি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধন বিল 2025 নিয়ে উত্তপ্ত ভারত। বিলটি বৈষম্যমূলক ও নাগরিক অধিকার খর্ব করবে অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সেখানকার মুসলিম সম্প্রদায়। দিন যত গড়াচ্ছে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ছে পুরো ভারত জুড়ে। এমন প্রেক্ষাপটে সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রোববার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন বিলের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। বিলটি ভারতের মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের চেষ্টা বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নতুন আইনে পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তিসমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি দাবি করে মুসলিম ওয়াকফ সংশোধন বিল পুনর্বিবেচনার দাবি জানায় বিএনপি। ভারতের যে কোনো রকমের এইরকম অস্থিতিশীল পরিস্থিতি যখন সৃষ্টি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়ে। সেই জন্য আমাদের এখানে উদ্বিগ্ন হওয়ার এটাই একটা কারণ, যাতে আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন রাষ্ট্রীয় পদক্ষেপ থেকে ভারত সরকার সরে আসবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ। তো আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ হিসেবে মূল্যায়ন করছেন তারা। এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামি হতে পারেন বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসাব সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া দুদক। ঈদ পরবর্তী গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দুদক চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরতের কার্যক্রম চলমান। দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। এদিকে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে বলে দাবি করেছে দুদক। বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলা করার আহ্বান জানান সংস্থাটির প্রধান। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65 ব্যাংক হিসেবে 700 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে মামলা করেছে দুদক। নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার
অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই দুটি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে, ভবিষ্যতে হয়তো দুর্নীতির মামলাও হতে পারে। এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টে সম্পত্তির হলফনামা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার রেকর্ড সামনে এনেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। সেখানে নিজের নামে থাকা ঢাকায় এক বিলাসবহুল ফ্ল্যাট তার বোনের বলে দাবি করেন সাবেক এই লেবার মন্ত্রী। এরই মধ্যে দুদকের অনুরোধে ফ্ল্যাটটি জব্দ করেছে বাংলাদেশ সরকার। আরবিদ আফসারের রিপোর্ট। পদত্যাগের পরও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আসছে একের পর এক পাহাড় সমান অভিযোগ। এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে সম্পত্তির হলফনামা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার রেকর্ড সামনে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল বলছে টিউলিপের মালিকানায় থাকা ঢাকার এক বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে উঠেছে নানা প্রশ্ন, যার মূল্য 6 লাখ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9.5 কোটি টাকা। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুরোধে ফ্ল্যাটটি জব্দ করেছে বাংলাদেশ সরকার, চালানো হচ্ছে তদন্ত। এমন পরিস্থিতিতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক লেবার মন্ত্রী। গণমাধ্যম ডেইলি মেলকে বলেন 2002 সালে মা বাবার কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন তিনি। 2015 সালের মে মাসে সংসদে নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বৈধভাবে ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে হস্তান্তর করেন, যা তিনি ওয়েস্টমিনিস্টারের নিবন্ধন বইতে উল্লেখ করেন। তবে ঢাকার সাব রেজিস্ট্রির নথিপত্র বলছে ভিন্ন কথা। যাবতীয় দলিলাদি ঘেটে অনুসন্ধান চালিয়েছে গণমাধ্যমটি। বলছে টিউলিপ এখনও ফ্ল্যাটটির মালিক, যা দুদকের অভিযোগপত্রেও উল্লেখ আছে। 2015 সালে হেবার মাধ্যমে ফ্ল্যাটের মালিকানা আজমিনার কাছে হস্তান্তর করার চেষ্টা করেছিলেন টিউলিপ। তার হেবা করা দলিলেও জালিয়াতির তথ্য নিশ্চিত করেছে দুদক। বাংলাদেশি আইন অনুসারে সাব রেজিস্ট্রি অফিসে সম্পত্তির মালিকানা পরিবর্তন না করা পর্যন্ত সম্পত্তি হস্তান্তর বৈধ বলে বিবেচিত হয় না। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি মাসেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য প্রস্তুত একাধিক মামলা। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য শিগগিরই গঠন করা হবে আরেকটি ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। রোববার সকালে জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে তাইম হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা তানজিল আহমেদ ও আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আগামী 15 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র প্রায় চূড়ান্ত। হাতে পাওয়া 3টি তদন্ত প্রতিবেদনের মধ্যে 2টি চলতি মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এই সময় গুমের আয়নাঘর খ্যাত বন্দিশালা পরিদর্শন করতে গিয়ে বোমা হামলার ঝুঁকিতে পড়ার কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে চলছে বহুমুখী ষড়যন্ত্র, তবে সব বাধা পেরিয়ে বিচার কাজ এগিয়ে যাবে। গঠিত হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল। টিএফআই সেল বলে যে সেলটা ছিল, সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র আছে, তারা চেষ্টা করবে বিচারকে বন্ধ করার জন্য, বন্ধ করতে না পারলে বিতর্কিত করার জন্য। তারা যে ষড়যন্ত্রগুলো করছে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন এই ব্যাপারে সম্যক অবহিত এবং তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। যারা এগুলো করার চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই। কোনো রকমের স্ক্যান্ডাল সরিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। এর আগে চাংখারপুলে গণহত্যায় নাসিরুল ইসলামকে 10 এপ্রিল ও সাভারে এপিসি থেকে মরদেহ ফেলার ঘটনায় সাবেক এপিবিএন সদস্য সোহেল মিয়াকে 13 এপ্রিল জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া ফার্মগেট এলাকায় নাফিজ হত্যা তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে 6 জুন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।
সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭২ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ১০ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় আদালতে। পরে উচ্চ আদালত থেকে ১১৫ জন আইনজীবী ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবার কথা সোমবার। রোববার তাদের মাঝে ৮৩ জন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে হত্যা চেষ্টা মামলায় আবারও জামিন আবেদন করেন। জামিন আবেদনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। ৭২ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আর জামিন পান ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ১০ জন নারী আইনজীবী। ওই দিন ৪ তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি। আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। আর ৮৩ জনের মধ্যে প্রায় 11 জনের জামিন মঞ্জুর করেন। আর বাকি ৭২ জন তারা আসামিকে তিনি সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে বিএনপি পন্থী আইনজীবীরা নারী আইনজীবীদের জামিনে ক্ষোভ জানান। বলেন, আদালতের এমন বিবেচনায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি। এদিকে জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার দুপুরে প্রধান বিচারপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী আবু সাইদের স্মৃতির স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেওয়া নানা কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে অবগত করেন। এ সময় আবু সাইদের সহপাঠী এবং প্রত্যক্ষদর্শীদের থেকে মর্মান্তিক সেই ঘটনার বিবরণ শোনেন প্রধান বিচারপতি। পরে আবু সাইদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ খবর নেন তিনি। সঠিক ও ন্যায় বিচারের আশাবাদও প্রকাশ করেন তিনি। বাঙালি জাতীয়তাবাদের একটা প্রতীক, যেটা হচ্ছে স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতা। বহু দশক পরে ঠিক সেটারই একটা রিপ্লে দেখলাম ১৬ জুলাই ২০২৪-এ এই আবু সাইদের সুপ্রিম স্যাক্রিফাইসের মাধ্যমে। আবু সাইদের কয়েকটি কেস এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। সেটা যাতে সঠিক প্রক্রিয়ায় একটা সমাধানে পৌঁছায়, সবাই যাতে ন্যায় বিচার পায়, সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে আরও অর্ধশত ফিলিস্তিনির রক্তে ভিজল গাজা উপত্যকা। প্রাণহানি প্রায় ৫০,৭০০। এদিকে উপত্যকার ২/৩ এলাকায় ফিলিস্তিনি চলাচলে ইসরায়েল কঠোর বিধিনিষেধ আরোপ করায় পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই আগ্রাসনের ভেতরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। নাসরিন আক্তারের রিপোর্ট। ধ্বংসস্তূপের মাঝে চলছে ধোঁয়ার কুণ্ডলী, পড়ে আছে আসবাব, বালিশ কাঁথা। এ চিহ্নই বলে দিচ্ছে কিছুক্ষণ আগে নারকীয় নৃশংসতায় মেতেছিল আইডিএফ। রোববার গাজার খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলার শিকার হন বহু বাসিন্দা। এতে একদিনে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারান বহু ফিলিস্তিনি। রাত ১১টা থেকে একনাগাড়ে বোমা পড়তে শুরু করে। এসব মানুষ শহীদ হয়েছেন। আমরা প্রাণ নিয়ে কোনো রকম পালিয়ে এসেছি। তারা আর কি চায়? সৃষ্টিকর্তা যেন তাদের কখনো ক্ষমা না করেন। কেন তারা সৃষ্টিকর্তাকে ভয় পায় না? আমাদের যথেষ্ট হয়েছে, আল্লাহর কসম যথেষ্ট হয়েছে। এদিকে অব্যাহত হামলার মধ্যে গাজার ২/৩ এলাকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA। বিশাল এলাকাতে চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে অথবা জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করে চলছে প্রহসনের নাটক।
বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ রাফার একটি বিশাল অংশ। গেল 31 মার্চ এলাকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী নতুন বাস্তুচ্যুতি আদেশ জারি করে। শুধু রাফাই নয়, কঠোর বিধিনিষেধের বেড়াজাল থেকে বাদ পড়েনি গাজা শহরের কিছু অঞ্চলও। ফলে রাফা ও গাজা শহর থেকে প্রতিদিনই জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিকে। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় আক্রমণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে তেল আবিব। এ সময় হামাসের হাতে আটক সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই দিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বুদাপেস্টের বাসিন্দারাও। এদিকে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও গুলশান ক্রিকেট ক্লাব। শাইনপুকুরকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। প্রাইম ব্যাংকের বিপক্ষে 5 উইকেটের সহজ জয় পেয়েছে মোহামেডান। আর ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 2 উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে গুলশান। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ রিপোর্টে। ঈদের বিরতির পর রোববার থেকে আবারও মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেখানে শাইনপুকুরের বিপক্ষে 10 উইকেটের বড় জয় দিয়ে মিশন শুরু করেছে টেবিল টপার আবাহনী। একেবারে পরিকল্পনা মাফিক বোলিং যেটাকে বলে। বিকে স্পিড 3 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আবাহনীর বোলারদের তোপের মুখে পড়ে শাইনপুকুর। মাত্র 17 রানেই নেই 5 উইকেট। এইবারে শট কিন্তু কানেক্ট হয়েছে। গোড়ার গলদ আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 25 ওভার 4 বলে মাত্র 88 রানে গুটিয়ে যায় শাইনপুকুর। আবাহনীর মোসাদ্দেক তুলে নেন 4 উইকেট। 89 রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের 23 বলে 61 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 10 উইকেটের বিশাল জয় তুলে নেয় আবাহনী। অন্য ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে 5 উইকেটের সহজ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র 174 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। দলের পক্ষে শামীম পাটোয়ারি সর্বোচ্চ 89 রান করেন। জবাবে 64 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে মোহামেডান। তবে শুরুর সমীকরণ উল্টে মেহেদী মিরাজের অপরাজিত 67 ও তাওহিদ হৃদয়ের 75 রানে ভর করে 5 উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। এদিকে পিকে স্পিড 4 নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 2 উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাট করে ফজলে রাব্বির 65 রানের সৌজন্যে 9 উইকেটে 258 রানের লড়াকু সংগ্রহ পায় ধানমন্ডি। জবাবে ভালো শুরুর পরও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গুলশান। তবে শেষ পর্যন্ত মাত্র 2 বল বাকি থাকতে 2 উইকেটের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।